নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি 6.5%। আগামীতে রেকর্ড আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। গত বছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই বছরের নভেম্বরের সাথে, তাহলে সেটা আছে আপনার 10% গ্রোথ। এই ক্রিসমাস বা নিউ ইয়ার্সে নট নেসেসারিলি অলওয়েজ ফ্যাশন আইটেম বিক্রি হয়, এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। রাজস্ব সংগ্রহে আগের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। ডিসেম্বর পর্যন্ত আদায় প্রায় 35,000 কোটি টাকা। ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যে আছে সেটা আমাদের ভালো দেখছি, বা আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে ছিন্নমূল মানুষ, ঠান্ডা জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং বছর জুড়ে ব্যস্ত ক্রিকেট সূচি থাকছে টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ভারত সহ 7 দেশের সাথে খেলবে সিরিজ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তে। বড়দিন, নতুন বছর, শীত মৌসুম ঘিরে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের। ইপিবির সর্বশেষ তথ্য বলছে, গেল বছরের তুলনায় এই নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি 6.5%। শুধু নভেম্বর এই প্রবৃদ্ধি 16% বেশি। আগামীতে রেকর্ড রপ্তানি আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। অস্থিরতার মাঝেও রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি দেশের জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ রপ্তানি খাতের নেতৃত্বে তৈরি পোশাক। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে তত। দেশ যখনই উত্তাল হয় তখনই কমে তৈরি পোশাক রপ্তানি। তবে ভিন্নতা দেখা গেছে জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। এ সময় কমেনি, বরং বেড়েছে পোশাক রপ্তানি। তবে বড়দিন ও নতুন বছরে কি পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে সে তথ্য পাওয়া না গেলেও সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। ইপিবি বলছে, গেল বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি প্রায় 6.5%, অঙ্কে যা $203 কোটি বেশি। আর অর্থ বছরের হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি হয়েছে 12% বেশি। মাসের হিসাবে গেল বছরের তুলনায় 2024 সালের এপ্রিল ও জুন বাদে প্রতি মাসেই বেড়েছে পোশাক রপ্তানি। রাজনৈতিক অস্থিরতা, শিল্পাঞ্চলে একের পর এক শ্রমিক বিক্ষোভ, এই খাতে উৎপাদন কমার মাঝেও রপ্তানি আয়ের এমন নজির কমই দেখা গেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সামগ্রিক স্থিতিশীলতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে বায়াররা বছরের পর বছর আমাদের এখানে কাজ করছে, চাইলেই কিন্তু রাতারাতি তারা অন্য জায়গায় চলে যায় না এবং যেতে পারে না। কিন্তু রিপিটেডলি তারা আমাদেরকে সতর্ক করেছে যে এই ধরনের যদি আনরুলি সিচুয়েশন বজায় থাকে তাহলে কিন্তু আমরা অন্য জায়গায় খুঁজবো। বাংলাদেশে কখন নির্বাচন হবে এবং নির্বাচন পূর্ববর্তী কোনো সহিংসতা আবার হয় কি না, এবং এখানে অর্ডার প্লেস করার পরে আমরা সঠিক সময়ে আমাদের পণ্যগুলা ওরা শিপমেন্ট করতে পারবে কি না, সেই ধরনের একটা শঙ্কার মধ্যে কিন্তু বায়াররা এখন আছে। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ 4 থেকে 5 মাস হাতে রেখেই দিয়ে থাকেন ক্রেতারা। সেই হিসাবে আগামী বসন্ত ও গ্রীষ্মকালে ভালো ফরমায়েশ পেয়েছেন ব্যবসায়ীরা। তাই ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও আশাবাদী রপ্তানিকারকরা। দেশে তৈরি পোশাকের সবচেয়ে বেশি ক্রয়াদেশ আছে শীত মৌসুমে। একই সময়ে খ্রিস্টীয় ধর্মের বড়দিন ও নতুন বছরে সে আদেশ বেড়ে যায় কয়েক গুণ। তবে এবছর 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তিত প্রেক্ষাপট ও শ্রমিক অসন্তোষে ক্রয়াদেশ ঠিকঠাক থাকলেও পণ্য শিপমেন্টে বেগ পেতে হয়েছে রপ্তানিকারকদের। জুলাই বিপ্লবের সময়
আমরা কিছুদিন কাজ করতে পারিনি, কিন্তু পরবর্তীকালে আমরা অতিরিক্ত কাজ করে বা এয়ারে হলেও আমরা শিপমেন্ট করতে পারছি। এই ক্রিসমাস বা নিউ ইয়ার্সে নট নেসেসারিলি অলওয়েজ ফ্যাশন আইটেম বিক্রি হয়, এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। সো বাইরের সেলফ যদি খালি হয়ে যায় তারা আমাদেরকে অর্ডার দিবে। গত বছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই বছরের নভেম্বরের সাথে, তাহলে সেটা আছে আপনার 10% গ্রোথ। $1 বিলিয়ন মতো পণ্য আমরা সঠিক সময়ে আমরা রপ্তানি করতে পারিনি, যেই পণ্যগুলো পরবর্তীতে আমরা ডিসকাউন্ট এবং এয়ার করে বায়ারদের কাছে পৌঁছাতে বাধ্য হয়েছি। দেশে যত বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তত বড় বাণিজ্যিক সংকট তৈরি হয়নি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পোশাক উৎপাদনের সক্ষমতায় বাংলাদেশ অন্য দেশের তুলনায় এগিয়ে থাকায় ক্রয়াদেশ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। কেউ কেউ ভয় পেয়েছেন যে হয়তো আরও সময় লাগবে যে ব্যবসা বাণিজ্য আস্তে ফিরে আসতে, কিন্তু সেই পরিবেশটা কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের গার্মেন্টসের যদি দাম চিন্তা করেন, আমরা তো 20 থেকে 30% কম দামে আমাদের পণ্য বিক্রি হয়। যারা রপ্তানিকারক আছেন তারা বলছেন, তারা দেখেছেন যে অর্ডারটা বেড়েছে। সামনের মাসগুলোতে আমরা দেখব যে তৈরি পোশাকের যে রপ্তানি সেটা কিন্তু বাংলাদেশ থেকে বাড়বে। রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে ক্রেতাদের আস্থা ফেরানোর পাশাপাশি দেশে রাজনৈতিক স্থিতিশীলতার দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। অর্থ বছরের প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে আগের বছরের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় 35,902 কোটি টাকা। বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা আর ব্যাংকে তারল্য সংকটে আমদানি কমলেও ডলার বাজার ও কাস্টমসের নানা পদক্ষেপে রাজস্ব আয় বেড়েছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীরা বলছেন, রিজার্ভ বাড়ায় বছরের শেষ দিকে আবারও আমদানি বেড়েছে। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব হতো। চট্টগ্রাম থেকে আরও জানাবেন হোসাইন জিয়াদ। চট্টগ্রাম বন্দর দেশে এককভাবে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা। এখানে আসা আমদানি রপ্তানি পণ্য থেকে শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা, যেখানে চট্টগ্রাম কাস্টম হাউসের আদায়ের লক্ষ্য 83,000 কোটি, অর্থাৎ এককভাবে প্রায় 17% রাজস্ব যোগান দেয় বন্দর ও কাস্টমস। এই অর্থ বছরের শুরুতে জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট সহ নানা কারণে বিপর্যস্ত ছিল অর্থনীতি ও বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের চাইতে খাদ্যশস্য আমদানি কমেছে 7%, শিল্প কারখানার যন্ত্রপাতি 25%, চিনি 35%, সার 30%, তেল জাতীয় পদার্থ 13%। তবে আমদানি কমার এমন চিত্রের পরও রাজস্ব আদায়ের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। গেল বছরের চেয়ে প্রথম 6 মাসে 2300 কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তথ্য বলছে, গেল বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 33,521 কোটি টাকা, সেখানে এবছর হয়েছে 35,903 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 7%। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও পড়ে থাকা পণ্যের নিলাম বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়। আমাদের গত বছর ডিসেম্বর মাসে আমাদের আদায় ছিল 5,100 কোটি টাকা। সেই হিসাবে আমরা এই বছর আদায় করতে পেরেছি অলরেডি এটা 6,500 কোটি টাকা এক্সিট করেছে। সো শুধু ডিসেম্বর মাসে আমাদের গ্রোথ 28%-এর বেশি আছে। আর ডিসেম্বর মাসে তো আমাদের ট্রেন্ড আমরা ভালো দেখছি। ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যেই আছে সেটা আমাদের ভালো দেখছি, বা আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে বছরের শেষ মাসে। তথ্য বলছে, শুধু ডিসেম্বর মাসেই রাজস্ব আদায় হয়েছে 6,500 কোটি টাকা, প্রবৃদ্ধি প্রায় 28%। ব্যবসায়ীরা বলছেন, বছর শেষে ডলার সংকট কমায় আমদানি খানিকটা বেড়েছে। এখানে যেই বিল অফ এন্ট্রিগুলি আসে, এগুলি যদি দিনে দিনে শুল্কায়নের একটা পদক্ষেপ গ্রহণ করেন কাস্টম হাউস, এবং ছোটোখাটো দেখা যায় যে ত্রুটি নিয়ে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়, এই বিষয়গুলি যদি এড়িয়ে চলে, আমার মনে হয় রেভিনিউতে আরও গতি আসবে। রাজস্ব আদায় গেল বছরের চেয়ে বাড়লেও এখনও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রা ছিল 45,000 কোটি টাকা, তার চেয়ে প্রায় 5,000 কোটি টাকা পিছিয়ে আছে দেশের রাজস্ব আদায়ের সবচেয়ে বড় এ প্রতিষ্ঠান। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।
সারা দেশে পৌষের শীতের দাপট, অনেক স্থানেই বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা। শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবীদের। এমন অবস্থায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে লুৎফর রহমান, এছাড়াও চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক চক্রবর্তী। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবরাখবর জানতে চাই। লুৎফর, একটু জানাবেন যে পঞ্চগড়ে আজকে শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে, এবং এই শীতে তো ছিন্নমূল ও যারা শ্রমজীবী রয়েছেন তারা তো বরাবরই দুর্ভোগ পোহাতে হয়, সেই চিত্রটা কেমন দেখছেন একটু জানতে চাই। মুক্তি উত্তরের জেলা পঞ্চগড়ে এবার পৌষের শুরুটা হয়েছে বেশ অন্যভাবে। আমরা অন্যান্য বছর যে চিত্রটি দেখেছি যে পৌষের যে শীত সেটি কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল, তবে এবারে যে পৌষের শুরুটা সেটি হয়েছে সন্ধ্যা থেকে সকালে শীতের তীব্রতা বেশি ছিল এবং তারপরে আমরা দেখেছি যে দিনে সূর্যের দেখা মিলেছিল এবং সে সময় কিন্তু বেশ উত্তাপ ছিল। তবে মধ্যপৌষ থেকেই কিন্তু দেখেছি আমরা যে শীতের তীব্রতা, শীতের যে আসল চিত্র সেটি কিন্তু শুরু হয়েছে এবং গতকাল থেকে শীতের তীব্রতা আরো বহুগুণে বেড়ে গেছে। আমরা দেখেছি উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে 10 থেকে 12 কিলোমিটার গতিতে কিন্তু এই মুহূর্তে আসলে বয়ে চলেছে। উত্তর থেকে একেবারে হিমালয় থেকে ঠান্ডা বাতাস এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং কুয়াশার পরিমাণও কিন্তু বেড়েছে এবং যে তাপমাত্রা সেটিও কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কমে আসছে। আমরা দেখেছি গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কমে আসছে এবং তাপমাত্রার চেয়ে আমরা দেখেছি যে তাপমাত্রা যখন এককে নেমে এসেছিল সে সময় কিন্তু এতটা কনকনে ঠান্ডা অনুভূত হয়নি এবং বিশেষ করে এই যে উত্তরের ঠান্ডা বাতাস সেটি কিন্তু এই শীতের তীব্রতাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে এবং শীতের তীব্রতা বাড়ায় আমরা দেখেছি যে পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, দৈনিক আয় নির্ভর যেসব মানুষরা রয়েছেন তারা কিন্তু বড় বড় মতো এবারও কিন্তু দুর্ভোগে পড়েছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি পঞ্চগড়ে কিন্তু অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তেমন প্রভাব নেই, এই শীতকেই তারা প্রাকৃতিক দুর্যোগ মনে করে থাকেন। আমরা দেখেছি পঞ্চগড়ে যারা পাথর শ্রমিক এবং বালি শ্রমিক রয়েছেন, নদীর থেকে তারা নদীর বরফের মতো গড়া জল থেকে তারা বালি এবং পাথর উত্তোলন করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। এই শ্রেণীর 20 থেকে 30 হাজার শ্রমিক কিন্তু খুব কষ্টে পড়েছেন। খুব অল্প কয়েকজন শ্রমিক এই বরফের মতো ঠান্ডা পানিতে নামতে পারলেও বেশিরভাগ শ্রমিক কিন্তু তারা বেকার হয়ে পড়েছেন এবং যারা দৈনিক আয় নির্ভর মানুষ জীবিকার তাগিদে আমরা দেখেছি তারা কিন্তু একজন দুজন করে তার ঘর থেকে বের হচ্ছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে যারা রয়েছেন। আর তার পাশাপাশি জানিয়েছি যে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো মুক্তি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। পঞ্চগড় থেকে চুয়াডাঙ্গার খবরাখবর জানবো অনেক। জানাবেন যে চুয়াডাঙ্গায় তো মৃদু শৈত্যপ্রবাহ বইছে, তো আজকে কতটা তাপমাত্রা নামতে পারে এই বিষয়ে আবহাওয়া অফিসের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? মুক্তি সকাল 6টায় আবহাওয়া অফিস ইতিমধ্যে তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চুয়াডাঙ্গায় কিন্তু আসলে ঠান্ডার যে উপস্থিতি তাপমাত্রা বলে দিচ্ছে যে আসলে ঠান্ডা কেমন বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা। গতকাল কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা 11 তাপমাত্রা ছিল, সেই অনুপাতে যে গত কয়েকদিনের যে শীত, সেই শীত এবং কুয়াশা থেকে কিন্তু আজকে ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা শহর। পাশাপাশি ভোর থেকেই কিন্তু আসলে বেশি সাধারণ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে এছাড়া বাজার, যে পাইকারি বাজার, খুচরা বাজার আমি খোঁজ নিচ্ছি, সেখানেও কিন্তু আসলে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু আসলে তাদের উপস্থিতি অনেক বেশি আসলে কম। আবহাওয়া অফিসের সঙ্গে ছিল, আবহাওয়া অফিস বলছিল যে আসলে গত কয়েকদিনের তাপমাত্রা ঘরের থেকেও আসলে আজ থেকে কিন্তু আসলে তাপমাত্রা নামতে থাকে, অর্থাৎ আজকে যেমন 9.9 ঘরে সেটা তাপমাত্রা কালকে 8-এর ঘরেও চলে আসতে পারে। তো আসলে দিন যত যাবে তাপমাত্রা এখন নামতে থাকবে। পাশাপাশি জানিয়ে রাখি যে হঠাৎ করেই খড়কুটো জ্বালিয়ে, খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে সাধারণ মানুষ, ছিন্নমূল মানুষ আসলে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি এই যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে দেখেছি যে আসলে এখানে যে অস্থায়ী যে বস্ত্রগুলো, শীত বস্ত্রগুলো
দোকান বসেছে পুরাতন কাপড় চোপড়ের, সেখানে আসলে তারা ভিড় করছে। বিশেষ করে এই পুরাতন কাপড় চোপড়, গরমের শীতের যে কাপড় চোপড় আছে, সেখানে যে ক্রেতা, সেই ক্রেতার সংখ্যা কিন্তু আসলে এই ছিন্নমূল খেটে খাওয়া মানুষের সংখ্যাই আসলে বেশি। পাশাপাশি সদর হাসপাতাল প্রতিনিয়তই আসলে রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তো শীত পরিস্থিতি আরো আবহাওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। বগুড়ায় চলছে সরকারিভাবে আমন মৌসুমে ধান সংগ্রহ অভিযান। তবে প্রথম 1.5 মাসে কাঙ্ক্ষিত ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। লোকসানের মুখে ছোট চালকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি চালকল মালিকদের। সাইফুল ইসলামের ছবিতে আরো জানাবেন মাজিদুর রহমান। বগুড়া জেলার ধান কাটা মারাই শেষ হয়েছে মধ্য নভেম্বরে। হাট বাজারে নতুন আমন ধান উঠলেও সরবরাহ কম, ফলে ভর মৌসুমে চালের দাম কমেনি, বরং বেড়েছে। সরকার প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করেছে 33 টাকা এবং সিদ্ধ চাল 47 টাকা। হাট বাজারে এই ধান বিক্রি হচ্ছে 40 টাকা ও মোটা চাল 56 টাকা। ব্যবসায়ীদের দাবি, ভালো দামের আশায় অনেক কৃষক বিক্রি করছেন না ধান। এভাবে বাধ্যবাধকতার কারণে চাল হয়তো মিলবে, তবে ক্ষেত্রে চালকল মালিকদের লোকসান দিতে হবে কেজিতে 4 থেকে 5 টাকা। সরকার যে রেটটা দিচ্ছে তাতে কেজিতে 4.5-5 টাকা, 5.5 টাকা পার কেজিতে লোকসান হচ্ছে। তো এই অবস্থা চলতে থাকলে আমরা তো দেউলিয়া হয়ে যাবো। এখানে মনে কর 500 মিল ছিল, এখন মনে হয় 100 মিল মনে কর টিকা আছে, 100 কয়েকটা মিল টিকা আছে, আর সব বাতিল হয়ে গেছে। তো এইভাবে আমরা তো মনে কর যে ফকরির হয়ে যাচ্ছে। ক্রয় করে ধান ক্রাশিং করে আমাদের পড়তা পড়তেছে 50 টাকা, 51 টাকা, আর সরকার দেবে 47 টাকা। তো আমরা কিভাবে চাল দেবো? আমাদের তো এই ক্ষতি, লস, এটা কে দেবে? ধান থেকে চাল করতে অটো রাইস মিলগুলো থেকে হাস্কিং রাইস মিলের খরচ বেশি। এতে বাজার চলে যাচ্ছে কর্পোরেট হাউসগুলোর কাছে। তাই বাজার নিয়ন্ত্রণহীন এবং সিন্ডিকেটের কাছে যাওয়ার আশঙ্কা নেতাদের। এমন লোকসানে বগুড়ায় বন্ধ হয়ে গেছে প্রায় 1200 হাস্কিং মিল। অভিযোগ চালকল মালিকদের। হাস্কিং মিলগুলো যদি সরকার টিকাতে না পারে বা টিকেটের কোনো যদি পথ বের করতে না পারে, তাহলে এই চালের ব্যবসাটা পুরোপুরি কর্পোরেট ব্যবসায়ীদের হাতে চলে যাবে এবং এখনও তারা নিয়ন্ত্রণ করে। কর্পোরেট ব্যবসার চাল যেখানে আপনার 80 টাকা কেজি, আমাদের চাল বিক্রি হয় 70 টাকা কেজি। কিন্তু এটাই সরকার দেখে না। সরকারের নির্ধারিত দামে চাল সংগ্রহ করা কঠিন হলেও কৃষকরা ধানের ভালো দাম পাচ্ছেন, যা সরকারের নির্ধারণ করা মূল্যের একটি উল্লেখযোগ্য দিক বলে মনে করেন খাদ্য কর্মকর্তারা। বাজার দর যেহেতু একটু ঊর্ধ্বমুখী সরকারি যে রেট আছে তার তুলনায়, সেক্ষেত্রে সংগ্রহের গতি একটু কম, তবে সংগ্রহ কিন্তু হচ্ছে। যদি কৃষক আমাদের গুদামে ধান দিতে আগ্রহী না হন বাজারে ভালো দাম পাওয়ার কারণে, সেক্ষেত্রে সেটি হয়তো চালের আকারে পরবর্তীতে কেনার উদ্যোগ সরকার নিতে পারে। চাল সংগ্রহের অভিযান চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এ সময়ে বাজার নিয়ন্ত্রণ না আনলে ছোট মিলগুলো বন্ধ হয়ে যাবে এবং চালের বাজার কর্পোরেটদের হাতে চলে যাবে। এমন আশঙ্কায় চালকল মালিকরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। মাজিদুর রহমান, এখন বগুড়া। শুরু হবে ইরি বোরো ধানের রোপণ, কিন্তু তার আগেই জমিতে জমে থাকা কচুরিপানা ও ঘাস পরিষ্কার নিয়ে বিপাকে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিলের কৃষকেরা। কৃষকদের লাভের একটি অংশ চলে যাচ্ছে জমি পরিষ্কারে। কৃষি অফিসার পরামর্শ, আগাছা পচিয়ে জৈব সার তৈরি করতে পারলে কমবে খরচ। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিল প্রায় 3200 হেক্টর আয়তনের এই বিলে বছরে আবাদ হয় শুধু একটি মাত্র ফসল। ইরিবোরো ধানের চাষে চলে কৃষকদের সারা বছরের ভরণ পোষণ। বিঘা প্রতি অন্তত 28 থেকে 32 মণ পর্যন্ত ধানের উৎপাদন হলেও কচুরিপানা ও ঘাস পরিষ্কারে ব্যয় হচ্ছে প্রায় 10 কোটি টাকা। অতিরিক্ত খরচে লাভের মুখ দেখায় কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। কৃষকরা জানান, গত 4 বছর আগে নওগাঁ সদর ও রানীনগর উপজেলার বিলের মাঝে খাল খনন করার পর থেকে পানির ঢেউ বন্ধ হয়েই হাসাইগাড়ি বিলের জমিতে জমতে থাকছে আগাছা।
কোমর সমান পানিতে নেমে এই ঘাস পরিষ্কার করতে গুনতে হচ্ছে বিঘা প্রতি 5 থেকে 6,000 টাকা। স্তূপ করা ঘাসে কমে যাচ্ছে জমির পরিমাণ। এতে অন্তত 3 মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। বোরো ধানের আবাদ ও কাটা মারাইয়ে খরচ পড়ে বিঘা প্রতি প্রায় 17 থেকে 18,000 টাকা। তার সাথে যুক্ত হচ্ছে কচুরিপানা ও ঘাস পরিষ্কারের অতিরিক্ত খরচ। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি কৃষকদের। এই কচুরিপানা বিঘাহারি 5,000 টাকা আমরা চুক্তি নেওয়ার পর মনে করো 6 পার্টে আমরা কাজ করি, 6 জন, 2 দিন সময় লাগে। এই কচুরিপানা যদি না আসতো তাহলে যারা জমি করে আর কি খাই খেলা ছিলে তার কিছু লাভ টিকতো। ধান মনে করেন যে হয় 28-30 মণ, এখন এতে তেমন লাভ আমাকে পোষে না। এটা মনে করেন যে আমাদের এক্সেস খরচ হয়ে যায়, বুঝছেন? এটা মনে করেন যে সরকারের কাছ থেকে একটু পাইলে একটু সুখ সুবিধা হতো। কচুরিপানা ও ঘাস পচিয়ে জমিতে ছড়িয়ে দিতে পারলে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি সার খরচ কমবে। কৃষক যদি এই কচুরিপানাগুলো এক জায়গায় জড়ো করে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করে এবং জমিতে ব্যবহার করে, তাহলে জমি এই কম্পোস্ট সার ব্যবহারের কারণে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে বাড়তি সারের চাহিদা পূরণ করবে। জমি প্রস্তুত করতে সব ধরনের সহায়তা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। নওগাঁ এখন। দিনে দুপুরে বরগুনায় চুরি হচ্ছে সংরক্ষিত ম্যানগ্রোভ বনের গাছ। সচেতন মহল বলছেন এই চোর চক্রের সাথে যোগসাজশ রয়েছে বন কর্মকর্তাদের। তাই উপকূলীয় বন রক্ষায় কঠোর পদক্ষেপের দাবি পরিবেশবাদী সহ স্থানীয়দের। বরগুনা সদর, তালতলী, পাথরঘাটা ঘুরে জিয়াদ মাহমুদের প্রতিবেদন। প্রতি বছর নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনজীবনকে রক্ষা করে ম্যানগ্রোভ বন, তবে ক্রমশই কমছে বনের ঘনত্ব। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে বনের ঘনত্ব কমে যাওয়ার তথ্য। এখানে বনের রক্ষকই যেন হাজির হচ্ছেন ভক্ষক হিসেবে। বরগুনার খাগদন নদীর দুপারে ম্যানগ্রোভ বনে দিনে দুপুরে চলে গাছ নিধন। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই গাছ কাটার সরঞ্জাম ফেলে বন নিধনকারীরা চেষ্টা করেন সটকে যেতে। দাও নিয়ে কি করেন? ও দাও নিয়ে মানে এরা হইলো মানে আমার এই গোল দেখতে আইছে, মানে না ফরেস্টার আই নাই মনে করেন, এই যে পার্টি মনে করেন এখন মালটা দেখাইছে আর কি, মানে যে মালের কোয়ালিটিটা হেরা দেখতে আইছে আর কি। বন বিভাগের নাকের ডগা থেকে চুরি হচ্ছে গাছ। অফিস বা মুঠোফোনে কর্মকর্তাদের পাওয়া না গেলেও খোঁজ নিয়ে জানা যায় দিনব্যাপী অফিস ফেলে মাঠেই কাজ করেন তারা। সচেতন মহল বলছেন বন বিভাগের অবহেলার পাশাপাশি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে অপরাধীদের সাথে। বন বিভাগের এত কর্মকর্তা কর্মচারী থাকতে কিভাবে বনের গাছ কেটে নিয়ে যায়? গাছ কাটতে তো 1-2 মিনিটের সময় না, দীর্ঘ সময় ধরে বন বিভাগের এই ফরেস্টের গাছগুলো কেটে নিয়ে যায়। এদের সাথে যোগসাজশ অবশ্যই আছে। এই বন বিভাগের যে অসৎ কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে নজরদারির মধ্যে আনতে হবে, এবং তারা যদি এইভাবে দেখেও না দেখার ভান করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয়দের অভিযোগ, তালতলীর ট্যাংরাগিরি বনে গাছ কেটে সাজানো হয় আগুন দেওয়ার নাটক। পাথরঘাটায় বন বিভাগকে ম্যানেজ করে অবৈধ জালে মাছ শিকারের কাজে ব্যবহার করা হয় গাছ। এতে হুমকিতে উপকূলের ম্যানগ্রোভ বন। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে গাছ ধ্বংস করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, কিংবা কেটে বিক্রি করে অসাধু একটি চক্র তার লাভবান হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে শুধু বন বিভাগ না, আমাদের সকলেরই সম্মিলিত সচেতনতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আসন্ন পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচতে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। এদিকে অবৈধ নিধনকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বনভূমি রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা বিভাগীয় বন কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষককে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। আমরা এই বিষয়ে আমাদের অভিযান অবশ্যই জোরদার করব এবং যে ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা আমরা অবশ্যই নিব এই বন সংরক্ষণে এবং বন রক্ষা করার ক্ষেত্রে। উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনের ভূমিকা অপরিসীম। আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে সবুজ বনায়নে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। মাগুরায় দিন দিন বাড়ছে সরিষা চাষ। সরিষা ক্ষেতের পাশে বাণিজ্যিকভাবে মধু আহরণ করছেন মোবালরা। মৌমাছির বাক্স স্থাপনে সরিষার ফলন বাড়ার পাশাপাশি কৃষকরা পাচ্ছেন বাড়তি সুযোগ সুবিধা। কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি মৌ খামারে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। তবে পরিকল্পিত বাজার ব্যবস্থা না থাকায়
বাণিজ্যিকীকরণে কিছুটা বেগ পেতে হয়। তবে মৌয়ালদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা কৃষি বিভাগ। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাগুরা সদরের মঘি, মালঞ্চি, বেঙ্গা বেরুইল, রাঘবদাইর, শালিখার, ধানেশ্বর গাতি সহ বেশ কিছু ইউনিয়নের মাঠে মাঠে চোখে পড়ে হলুদের সমারোহ। দোল খায় সরিষার ফুল, পাশ দিয়ে হাঁটলেই কানে বাজে মৌমাছির গুনগুন আওয়াজ। খেতে শত শত মৌবাক্স স্থাপন করে চলছে মধু সংগ্রহের কাজ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মৌচাষীদের পদচারণায় মুখর সরিষার মাঠগুলো। হাজার হাজার মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে, আর মৌচাষীরা প্রতি সপ্তাহে বাক্সগুলো থেকে বিশেষ কায়দায় মধু সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করেন। মৌমাছি আসাতে ফুলের শেষ ফলটা ভালো বড় হচ্ছে, এবং যারা মৌমাছি চাক নিয়ে আসছে এদের প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 15 মণ মধু আহরণ করতে পারতেছে। সরিষা চাষ করলেও উপকার আছে, মৌমাছির চাক আসলেও মৌমাছির পরাগায়নের জন্য আমরা ফলনটা বেশি পাবো। স্বল্প খরচে লাভ বেশি হওয়ার পাশাপাশি সরিষা চাষের ক্ষেত্রে কৃষকরা বাড়তি কিছু সুবিধা পাওয়ায় কদর বাড়ছে মৌবাক্সের। আর প্রতি মৌসুমে মৌ খামারে কাজ করে কর্মসংস্থান হচ্ছে বেকার যুবকদের। প্রথমে 10টা মৌ বক্স দিয়ে শুরু করি, এখন আমার প্রায় 100-র মতো বক্স। ইনশাল্লাহ এই সরিষা ফুলে 2 থেকে 3 লক্ষ টাকার মধু পাবো। এখন অর্ধশত বক্স আছে, এই বক্স থেকে মাসে 1 লাখ 1.5 টাকা ইনকাম আছে। তবে বিক্রির ক্ষেত্রে মধু পরিবহনে পুলিশি হয়রানি ও উৎপাদিত মধুর নির্দিষ্ট বাজার না থাকা সহ রয়েছে নানা প্রতিবন্ধকতাও। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, উন্নত প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা নিয়ে মৌ চাষীদের পাশে আছে কৃষি বিভাগ। বিনা সুদে যদি কোনো লোন সরকারি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে লোন দিলে আমাদের মৌমাছিকে খাওয়ানোর সুবিধা হয়। মৌমাছি চাষটা করে যেটা প্রাণী, এত রোগের একটা ওষুধ আছে, আমরা কোথাও খুঁজে কোথাও যাইয়ে কোনো মৌমাছির রোগ মাঝে একটা ওষুধ পালাম না আমরা। মৌ বাক্স প্রদান এবং মধু প্রসেসিং যে যন্ত্র আছে সেটাও আমরা কৃষকদেরকে সরবরাহ করছি, এবং কৃষকদেরকে মধু উৎপাদনের ক্ষেত্রে বিভিন্নভাবে পাশে থেকে পরামর্শ দিচ্ছি কিভাবে বিশুদ্ধ এবং নিরাপদ মধু উৎপাদন করা যায় সেই বিষয়ে কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় মধু সংগ্রহ করার লক্ষ্যে 6,850টি মৌ বাক্স বসানো হয়েছে। এতে প্রায় 20,000 কেজি মধু উৎপাদন হবে বলে মনে করছে কৃষি বিভাগ। প্রতি কেজি মধু পাইকারিতে বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। এখন মাগুরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণের ভিড়ে ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় সন্দেহভাজন ব্যক্তি সহ নিহত বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, আর আহত হয়েছেন 35 জন। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার, তিনি টেক্সাসের বাসিন্দা। বুধবার স্থানীয় সময় ভোর 3টার কিছু পরে বারবান স্ট্রিটে হামলাকারী বেপরোয়া গতিতে ট্রাক দিয়ে চাপা দেওয়ার পর অতর্কিতভাবে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে FBI। তহিদুর রহমানের প্রতিবেদন। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছর বরণ উদযাপনে মেতেছিলেন শত শত মানুষ। ঘড়িতে ভোর 3:15 বাজতেই যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের আনন্দ রূপ নেয় বিষাদে। 2025 সালকে স্বাগত জানানো মানুষের ভিড়ে অতর্কিত হামলায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। হতাহতের শিকার হয় বহু মানুষ। আহতদের ভর্তি করা হয়েছে শহরটির 5টি হাসপাতালে। পুলিশের দেয়া তথ্য বলছে, হামলাকারী প্রথমে ছোট একটি ট্রাক নিয়ে বেপরোয়া গতিতে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। পরে এলোপাতাড়ি গুলিও চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন হামলাকারীও মারা গেছেন বলে জানিয়েছে আইন প্রয়োগকারী কর্মকর্তারা। আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। What I also can tell you is that this man, this perpetrator, he fired on our officers from his vehicle when he crashed his vehicle. 2 of our officers have been shot. They are stable. খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের সময় এই হামলার ঘটনাকে ভয়াবহ সহিংস তৎপরতা হিসেবে অভিহিত করেছেন লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এরই মধ্যে জনগণের নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থানে আইন প্রয়োগকারী সংস্থা ও সিটি কর্তৃপক্ষ। In addition to that, I'm asking the public to stay clear
of 8 blocks around Bourbon Street. নিউ অরলিন্সে হওয়া এই মারাত্মক হামলাটিকে সন্ত্রাসবাদী কাজ হিসেবে আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল আইন প্রয়োগ ও তদন্তকারী সংস্থা FBI। What it is right now is their improvised explosive devices that was found, and we are working on confirming if this is a viable device or not. এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গত 4 বছরে ক্ষমতায় থাকা বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন তিনি। এই অবস্থায় বিদায়ের মাসে এসে বেশ বেকায়দায় পড়তে হলো প্রেসিডেন্ট জো বাইডেনকে। ইতিমধ্যে হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। I'm not going to comment till I speak to the group later. I've spoken to every member of the agency, from the CIA to our national security team. নিউ অরলিন্সে এর আগেও নববর্ষ ও অন্যান্য উৎসবে সহিংসতার ঘটনা ঘটেছে। 2024 সালের নভেম্বরে একটি প্যারেডে গুলিবর্ষণে 2 জন নিহত এবং 10 জন আহত হন। এছাড়া 2017 সালে মাতাল অবস্থায় এক ব্যক্তি মার্দি গ্রাস প্যারেডের ট্রাক চালিয়ে 20 জনের বেশি মানুষকে আহত করেছিল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নতুন বছরের শুরুতে সৌদি আরবে বেড়েছে ওমরা পালনকারীর সংখ্যা। স্থানীয়দের তুলনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লির সংখ্যা সবচেয়ে বেশি। বিশ্বজুড়ে চলমান সংঘাত থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করছেন ওমরা করতে যাওয়া লাখো মুসল্লি। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। 2025 শুরু হতেই উমরা পালনে সৌদি আরবের মক্কা মদিনায় লাখো মুসল্লির ঢল নেমেছে। উমরা পালনের মধ্য দিয়ে নতুন বছর শুরুর লক্ষ্যে এই রেকর্ড সমাগম বলে মনে করছেন মুসল্লিরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসল্লিদের এই ভিড় সামলাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, উমরা পালনে স্থানীয়দের সংখ্যা কম হলেও বহির্বিশ্ব থেকে উমরা পালনকারীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যেখানে বিশ্বজুড়ে চলমান সংঘাত থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করছেন তারা। পরিবার নিয়ে এসে আমি খুবই অভিভূত। মানুষ আসলে বিভিন্ন জায়গায় বছর প্রথমে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা করে, সে জায়গায় এখন এত মানুষ, মনে হয় যে মূল হজের সময় যত মানুষ হয় তার চেয়েও কম নয়। যে দেখে আমার খুব ভালো লাগলো। মুসলিম উম্মার জন্য আমরা সবার জন্য দোয়া করেছি। मैं पाकिस्तान से आया हूँ उम्रा के लिए और यहाँ ये हमारा पहला दफ़ा है और बहुत खुश हुआ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া উমরা পালনকারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান ও কাতারের মুসল্লিদের। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো থেকেও গেছেন অনেক মুসল্লি। পরিবারের সাথে উমরা পালন করতে পেরে খুশি অনেক শিশু। বাংলাদেশ থেকে মক্কায় আমার প্রথম উমরা আর হজ আমার বাবা মার সাথে করেছি। আজকে অনেক মানুষ দেখলাম। আমি উমরা এসে সবাই আগে আমরা মদিনায় গেছিলাম, এরপর মক্কা থেকে এসে উমরা করলাম। নতুন বছরের শুরুতে উমরা পালনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় আতর, সুরমা, টুপি, জায়নামাজ ও খেজুরের দোকানে বেড়েছে বেচাকেনা। বাড়তি লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা। এখন সৌদি আরব। শান্তিতে বসবাস, জীবনযাত্রার মান, উন্নত সুযোগ সুবিধা ও ব্যবসা বাণিজ্যের জন্য বিশ্বের 4র্থ অবস্থানে কানাডা। 2024 সালের জরিপ ও গবেষণা তথ্যে উঠে এসেছে এই তথ্য। এসব সুবিধার কারণে উত্তর আমেরিকার দেশটির সব শহরই অভিবাসী বান্ধব হয়ে পড়ছে বলেও জানা গেছে। কানাডা থেকে জানাবেন সৈয়দ ইফতেখার। উন্নত জীবনযাপনের জন্য বিশ্বে যে কটি শীর্ষ দেশ রয়েছে এর মধ্যে কানাডা অন্যতম। সেরা হওয়ার দৌড়ে নানা সূচকে বিদায়ী বছরেও এগিয়ে ছিল উত্তর আমেরিকার দেশটি। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সেরা দেশের তকমা ধরে রেখেছে কানাডা। 94.1 স্কোর করে 2024 সালে বিশ্বের সেরা দেশের তালিকায় 4র্থ স্থানে রয়েছে দেশটি। যারা আগামীতে আসবে, যদি একটু ভাষা একটু জানে আর যদি একটু স্মার্ট হয় বা মানে তাদের জন্য কানাডা অনেক ভালো একটা দেশ। গুণগত জীবন, উদ্যোক্তা হওয়া বা ব্যবসা শুরু করা, সামাজিক এবং রাষ্ট্রীয় গতিশীলতা ইত্যাদি ক্ষেত্রে অনন্য অবস্থানের কারণে সম্ভব হয়েছে এই অর্জন, যা অভিবাসীদের জন্যও ইতিবাচক বলে মনে করছেন অনেকে। এখানে ব্যবসা শুরু করাটা, লাইসেন্স নেওয়াটা খুবই সহজ। এখানে সবকিছু অনলাইনে হয়। সো আপনার যদি একটা ব্যবসার প্ল্যান থাকে, আপনি অ্যাপ্লাই করলে সেটা খুব ইজিলি পাওয়া যায়।
এবং খুব ফাস্ট অ্যাপ্রুভড হয়ে যায়। তালিকায় শীর্ষস্থানে আছে সুইজারল্যান্ড, এরপরে যথাক্রমে জাপান ও যুক্তরাষ্ট্র। বিশ্বের সেরা দেশের এই তালিকা তৈরিতে ভালো শিক্ষা ব্যবস্থার সুযোগ, জাতিগত বৈচিত্র্য, নিরাপত্তা, আরামদায়ক অবসর জীবনযাপন, শিশুদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শীর্ষ 10 শহরের 3টি কানাডায় বলে প্রতিবেদনে জানায় গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স। ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার, আলবার্টার ক্যালগেরি ও অন্টারিওর টরন্টো সেরা শহরের মর্যাদা পায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। খেলার খবর, ক্যালেন্ডারের পাতায় এসেছে নতুন বছর। গেল বছরের পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে বদলে গেছে কোচ। বছর জুড়েই ব্যস্ততায় ঠাসা ক্রিকেট সূচি। ফারহান ইহসানের প্রতিবেদন। 2024 সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্তসূচি থাকছে পুরো বছরেই। জানুয়ারি মাস জুড়ে বিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। 19 ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে টাইগাররা। মে মাসে পাকিস্তানে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে শ্রীলঙ্কার মাটিতে খেলবে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি20। এরপর আগস্টে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 হোম সিরিজ খেলবে টাইগাররা। অক্টোবরে নিজেদের মাঠে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে ক্যারিবিয়ানদের বিপক্ষে। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3টি টি20 হোম সিরিজ খেলে বছর শেষ করবে লাল সবুজরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলও ব্যস্ত সময় পার করবে 2025 সালে। ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজ জিতলে সেপ্টেম্বর অক্টোবরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে তারা। সিরিজ হারলে বাছাই পর্ব পেরিয়েই খেলতে হবে মূল পর্বে। ডিসেম্বরে ভারতের মাটিতে ভারতের সাথে 3টি ওয়ানডে ও 3টি টি20 অ্যাওয়ে সিরিজ খেলে বছর শেষ করবে জ্যোতি মারুফারা। ফারহান ইহসান, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নভেম্বর পর্যন্ত পোশাক রপ্তানির সার্বিক প্রবৃদ্ধি 6.5%। আগামীতে রেকর্ড আয়ের প্রত্যাশা রপ্তানিকারকদের। ক্রিসমাস বা নিউ ইয়ার্সে নট নেসেসারিলি অলওয়েজ ফ্যাশন আইটেম বিক্রি হয়, এখানে কিছু বেসিক আইটেমও বিক্রি হয়। গত বছরের আগের বছরের নভেম্বরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এই বছরের নভেম্বরের সাথে, তাহলে সেটা আছে আপনার 10% গ্রোথ। রাজস্ব সংগ্রহে আগের রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। ডিসেম্বর পর্যন্ত আদায় প্রায় 35,000 কোটি টাকা। ডিসেম্বরের ট্রেন্ডটা আমাদের রেভিনিউ যে আছে সেটা আমাদের ভালো দেখছি, বা আশা করি এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তো টার্গেটের কাছাকাছি যেতে পারবো। হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে ছিন্নমূল মানুষ, ঠান্ডা জ্বরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং যুক্তরাষ্ট্রে বর্ষবরণের রাতে ট্রাক নিয়ে হামলা, গুলিতে নিহত বেড়ে 15। সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিয়ে এফবিআই এর তদন্ত শুরু। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।